গত ৩-৪ মাসে আমার এই চ্যানেলে আমি ৩টি রাজনৈতিক পূর্বাভাস দিয়েছিলাম। ৩টির মধ্যে ২.৫টি সত্য হয়েছে, 2টো পুরো মিলেছে। তার প্রথমটি পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের আগাম ফল। যখন ভারতের এবং এই রাজ্যের নির্বাচন সমীক্ষা বিশারদরা, যেসব সংবাদ মাধ্যম এবং ভোট বিশেষজ্ঞরা যখন মমতার বিরাট বিজয়ের পূর্বাভাস দিচ্ছিলেন, তখন আমি বলেছিলাম বিজেপি 190+ আসন পাবে, তাই পেয়েছে। আমি এই পূর্বাভাস দিয়েছিলাম যখন সবে মাত্র এসআইআর শুরু হতে চলেছে, তখনও শুরু হয়নি পশ্চিমবঙ্গে তখন। কারণ আমি জানতাম জানতাম যে বিহারের ফল এবং এসআইআরের ফল পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলতে পারে। আমার দ্বিতীয় পূর্বাভাস ছিল মমতা হেরে গিয়েও পদ ছাড়বেন না, কারণ আমি জানতাম মমতার যা মানসিক গঠন, তাতে ক্ষমতার বাইরে গেলে তিনি মরে যাবেন। এই পরাজয় তিনি মানবেন না, ফলে পদও ছাড়বেন না। এ দুটো আমার মিলে যাওয়া পূর্বাভাস। আর আধখানা মিলেছে সেটা হলো, আমি বলেছিলাম ভোটে হেরে গেলে তার বেঁচে থাকার ইচ্ছাটা চলে যাবে। এমন হতে পারে তিনি নবান্নের 14 তলা থেকে ঝাঁপ দেবেন। সেটা হয়নি এজন্য যে 4 মে ফল প্রকাশের পর নবান্নে ওঠার সুযোগ আর পাননি তিনি। আর না উঠতে পারলে ঝাঁপ দেবেন কি করে? সুতরাং শুনেছি আমার পূর্বাভাসের খবরটি তখনও পর্যন্ত ভাবী মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার এই পূর্বাভাস পৌঁছে দিয়েছিলেন আমার এক দর্শক। তারপর ঠিক হয় তৃণমূল মন্ত্রীদের প্রবেশ নবান্নে নিষিদ্ধ, কারণ তারা ফাইল চুরি করতে পারেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীও আর নবান্ন মুখ হননি, লাভ দেওয়াও হয়নি তার। এই জন্যেই বলেছি 2.5খানা পূর্বাভাস আমার সত্যি। আর তার জন্য এবারের এই 2026-এর এই জুলাই মাসে যে আন্দোলনে এখন সারা দেশ উত্তপ্ত, এই আন্দোলনের তীব্রতা দেখে অনেকেই জানতে চাইছেন, দাদা ভারত কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো হয়ে যাবে? মোদী সরকারের পতন কি অনিবার্য? নাকি আন্দোলনের তীব্রতায় ভয় পেয়ে ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে বিদায় দিয়ে মোদী আপাতত এই যাত্রা বাঁচবেন? আমার বাংলাদেশের বহু বন্ধু এরই মধ্যে দেখতে পাচ্ছেন মোদী সরকার চলে যাচ্ছে, বিজেপির পতন হচ্ছে, কিন্তু যখন তাদের পাল্টে জিজ্ঞেস করছি, আরে বাবা মোদী না হয় চলে যাচ্ছে তোমরা বলছো, তা মোদী গেলে আসছেটা কে? সেটা কিছু ভেবেছো? তখন কোনো উত্তর কেউ দিতে পারছেন না। এই আলোচনায় প্রশ্ন 3টি। 1, ধর্মেন্দ্র প্রধান কি যাচ্ছেন চলে? 2, নরেন্দ্র মোদীর সরকার কি চলে যাচ্ছে? এবং 3, নরেন্দ্র মোদীর সরকার চলে গেলে কোন সরকার আসছে? আসুন এক এক করে 3টি প্রশ্নের উত্তরে যাই। প্রথমেই বলি, ঠিকই অবস্থা খুব খারাপ। ছাত্রদের জমায়েত আর শুধু ছাত্রদের নেই, অবশ্য প্রথম থেকেই এটা ছাত্রদের ছিল না, আমি এটা বিশ্বাস করি। সরকার বিরোধী সমস্ত শক্তিগুলো, তার মধ্যে দেশীয় আছে বিদেশিও আছে, এরা এখন একজোট হয়ে ছাত্রদের পিছনে, একেবারে বাংলাদেশের মতো। হয়তো হিংসা বাংলাদেশের মতো সেভাবে ছড়ায়নি, কিন্তু 24-এর ঢাকা আর 26-এর দিল্লির মধ্যে অনেক জায়গায় মিল দেখা যাচ্ছে, বিশেষত আন্দোলনে। এবং আন্দোলন শুধু দিল্লিতে আবদ্ধ নয়, ক্রমশ ছড়িয়ে পড়েছে রাজ্যে রাজ্যে, বিশেষ করে যেসব রাজ্যে বিজেপির সরকার। ব্যতিক্রম এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, ইউপি এবং অসম, এর সঙ্গে আরও 2-1টা রাজ্য। 3 রাজ্যের এই মুখ্যমন্ত্রী 3 জন, তারা বড় জবরদস্ত। সেটা আন্দোলন এই রাজ্যগুলোতে, এই 3টি রাজ্যে না ছড়িয়ে পড়ার বড় একটা কারণ। আন্দোলন বন্ধ করার সবচেয়ে বড় শর্ত আন্দোলনকারীরা দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে হটাতে হবে। কিন্তু সরকারের তেবর দেখে স্পষ্ট যে ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন না, তিনি থাকছেন, সরকার তাকে হটাবে না। সরকার কেন এত অনড় কেন? একটা মানুষকে হটালে যদি আন্দোলন বন্ধ হয়, শান্তি ফিরে আসে, তখন সরকার কেন সেই দাবি মানছে না? এটাই তো দাবি মানা উচিত। কেন সরকার প্রতিজ্ঞা করেছে যে আন্দোলন যতই হোক না কেন, যতই ছড়িয়ে পড়ুক, এখনই ধর্মেন্দ্র প্রধানকে সরানো হবে না, বরং যত বেশি তার পদত্যাগের দাবি উঠছে, বিজেপি নেতৃত্ব তত বেশি তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন কেন?
ধর্মেন্দ্র প্রধান কি বিজেপির কাছে একেবারে অপরিহার্য মুখ, নাকি তাকে সরানো মানে আন্দোলনের কাছে নরেন্দ্র মোদী সরকারের আত্মসমর্পণ, নাকি এর পেছনে আছে আরো গভীর এক রাজনৈতিক দর্শন? কি সেই রাজনৈতিক দর্শন? সম্ভবত বিজেপির দর্শন হলো, নরেন্দ্র মোদীর দর্শন হলো রাস্তায় ভিড় করে, সামাজিক মাধ্যমে ঝড় তুলে কিংবা বিরোধীদের দ্বারা চাপ সৃষ্টি করে মোদী সরকারের মন্ত্রীকে নির্বাসন দেয়া যাবে না। আজকের আলোচনায় আমরা শুধু ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ বিচার করব না, আমরা দেখব স্বাধীন ভারতের রাজনীতিতে নৈতিক দায়, এই দায়ের কথা আবার অনেকে বলছেন, তার উদাহরণ দিচ্ছেন, আসবো সেই প্রসঙ্গে। নৈতিক দায়, প্রশাসনিক দায় এবং রাজনৈতিক দায়, এই তিনটির অর্থ কিভাবে বদলে গেছে। এক সময় রেল দুর্ঘটনার পরে লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন। 1999 সালে আবার ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার পর রেলমন্ত্রী নীতিশ কুমার তার পদ ছেড়েছিলেন। আবার 2G স্পেকট্রাম বিতর্কে প্রবল রাজনৈতিক চাপে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল ইউপিএ সরকারের টেলিকম মন্ত্রী এ রাজাকে। তাহলে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং ছাত্রদের আন্দোলনের, এত বড় আন্দোলনের পরেও ধর্মেন্দ্র প্রধান কেন থেকে যাবেন? কেন তাকে রাখার জন্য এত চেষ্টা? এই প্রশ্নের উত্তর শুধু একজন মন্ত্রীর মধ্যে নেই, এর উত্তর লুকিয়ে আছে বিজেপির দর্শন, তার ক্ষমতা পরিচালনার চরিত্রে। সেটা কি রকম? বর্তমান আন্দোলনের তাৎক্ষণিক কেন্দ্রবিন্দু হলো প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট। এই নিটে অনিয়ম, বিশেষত মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের অভিযোগ। প্রতিবেদন অনুযায়ী পরীক্ষাটিতে 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী ছিল। পরীক্ষা বাতিল হওয়ায় শুধু একটি পরীক্ষার সময়সূচি বদলায়নি, বহু ছাত্রের দীর্ঘ প্রস্তুতি, অর্থ ব্যয়, মানসিক স্থিতি এগুলো ভেঙে পড়েছে। এই ক্ষোভের সঙ্গে আরও কয়েকটি পুরনো ক্ষোভ যুক্ত হয়েছে, যেমন চাকরির পরীক্ষা বারবার পিছিয়ে যাওয়া, বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র ফাঁস। মনে রাখবেন, এই ফাঁসের মধ্যে আবার বিজেপির রাজ্যগুলো ছাড়াও কিন্তু অন্যদের রাজ্যও রয়েছে যারা এই আন্দোলনের পেছনে। এরপরে কোচিং ক্লাস নির্ভর শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সংকট, সবগুলো একসাথে মিলে আছে। ফলে এটি আর শুধু একটি পরীক্ষা নিয়ে প্রতিবাদ নেই, এটি হয়ে উঠেছে শিক্ষা ব্যবস্থা, নিয়োগ ব্যবস্থা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক বৃহত্তর যুব অসন্তোষ। আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে তথাকথিত ককরোচ আন্দোলন বা ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারী ককরোচরা তাদের নিজেদের নাম দিয়েছে ককরোচ। অবমাননাকর অভিধা নিজেদের রাজনৈতিক পরিচয়ে পরিণত করেছেন। এর মধ্যে রয়েছে একটা তীব্র শ্লেষ বা ব্যঙ্গ। এই আন্দোলনের সমর্থনে সোনাম ওয়াংচুক অনশনে নেমেছেন এবং তার হাসপাতালে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে, যদিও সেটা আবার হাইকোর্টের অর্ডারই হয়েছে, তাহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তো বিতর্ক তৈরি তো হবেই, একটা আন্দোলনে তো বিতর্ক তৈরি হবেই। এবং বিভিন্ন শহরে বিক্ষোভ এবং আটক হওয়ার খবরও এসেছে। রাহুল গান্ধী, তার দল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, এমনকি তামিলনাড়ুর যে স্ট্যালিনের পার্টি ডিএমকে, মোটামুটি সমস্ত বিরোধী দলগুলো তারাও করেছে কি, রাস্তায় নেমে গেছে এবং ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার দাবি তুলেছেন। প্রধানমন্ত্রীর বাসভবন অবরোধ হয়েছে কংগ্রেসের নেতৃত্বে। অর্থাৎ বর্তমান আন্দোলনে বাস্তব ছাত্র অসন্তোষ আছে, আবার বিরোধী দলগুলোর রাজনৈতিক সুযোগ সন্ধানও আছে। আন্তর্জাতিক শক্তি বা ডিপ স্টেটের জড়িত থাকার সম্ভাবনাও আছে। বিজেপি জানে আন্দোলনকে পুরোপুরি বিরোধীদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলে মানুষের ক্ষোভ আরও বাড়বে। আবার আন্দোলনের দাবি মেনে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিলে বিরোধীরা বলবে সরকার পরাজিত হয়েছে। আর এই দ্বন্দ্বের মধ্যেই ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ নির্ধারিত হবে। মন্ত্রীর পদত্যাগ এটা আইনি বাধ্যবাধকতা না রাজনৈতিক রীতি? ভারতে কোনো প্রশ্নপত্র ফাঁস হলে শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সংবিধানে এমন কোনো বিধান নেই। এবং প্রশ্নপত্র ফাঁস যে শুধু ভারতে হয় তা নয়, ইউরোপ, আমেরিকার মতো দেশের বড় বড় প্রশ্নপত্র সেখানেও ফাঁস হয়েছে, কিন্তু সেখানে শিক্ষামন্ত্রী কিংবা পদত্যাগের কোনো নিয়ম নেই। এমনকি যেসব সংস্থার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাদের প্রধান পদে যারা বসে আছেন তারাও পদত্যাগ করেননি, তাদের ওখানে